টুনি, আকাশের অবস্থা তো ভালো নয়, প্রচন্ড বাতাস হচ্ছে। মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। এদিকে ঘরের চালও তো ভাঙা। টুনি, চলো আমরা এ ঘর থেকে রকি আর টুকির ঘরে চলে যাই। টোনা, তুমি ঠিক বলেছো। আমারও তো ভয় করছে, না জানি কখন ঘরের চালটা ভেঙে পড়ে। এই ঝড় বৃষ্টিতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব, মাথায় যে কিছুই আসছে না। টুনি, এসব পরে ভাবা যাবে, আগে এই ঘর থেকে চলো। না জানি কখন বাকি ঘরটুকু ভেঙে পড়ে। দাঁড়াও, ঘর থেকে একটা কাঁথা নিয়ে যাই, ছেলে মেয়ে দুটো নিশ্চয়ই শীত করছে। মা বাবা, তোমরা এসেছো? আমাদের অনেক শীত করছে আর ভাই অনেক ভয় পাচ্ছে। তোরা ভয় পাস না, আমরা তো চলে এসেছি। এই নে, তোরা এই কাঁথাটা গায়ে দিয়ে নে, তাহলে তোদের আর শীত করবে না। টুকি ও রকি কাঁথাটা গায়ে জড়িয়ে নেয়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু বৃষ্টি আরো বাড়তে থাকে। ওই দেখো মা, কত জোরে বৃষ্টি নামছে। মা, এবার কি হবে? আমাদের ঘরের অর্ধেক চাল যে উড়ে গেল। আমরা এখন কোথায় থাকবো? মারে, তোরা ভয় পাস না, তোরা একটু শান্ত হ। আজ রাতটা না হয় আমরা কালু দাদার ঘরে আশ্রয় নিব। কিন্তু এত রাতে ঝড় বৃষ্টির মাঝে আমরা কালু দাদার ঘরে যাব কি করে? তাছাড়া কালু দাদা যদি তাদের ঘরে আমাদের জায়গা না দেয়, তখন কি হবে টুনি? দরকার হলে আমি কালু দাদা ও কাকুলি দিদির হাত পা ধরবো, তবুও যেন তারা আমাদের আজকের রাতটা কাটানোর জন্য ওখানে একটু জায়গা দেয়। এমনিতেই তো সবাই ভিজে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি হেরিকেনটা জ্বালিয়ে নিচ্ছি। টোনা প্রচন্ড ঝড়ের মাঝে সবাইকে নিয়ে কালু কাকের বাড়িতে যায়, আর কালু কাকের ঘরের দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। কালু দাদা, শুনতে পাচ্ছো? বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি, দয়া করে একটু দরজাটা খোলো। কি হয়েছে কি? এই ঝড় বৃষ্টির মাঝে জ্বালাচ্ছিস কেন তোরা? তোদের জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? মাঝরাতে চলে এসেছিস? কাকুলি দিদি, দয়া করে আজকের রাতটা একটু তোমাদের ঘরে আমাদেরকে জায়গা দাও, একটু আশ্রয় দাও। আমাদের ঘরের চালটা বৃষ্টিতে উড়ে গেছে, আমাদের থাকার মতো যে কোনো জায়গা নেই। আমরা তোদেরকে থাকার মতো জায়গা দিতে পারবো না। কালু দাদা, আমি তোমার পায়ে পড়ছি, দয়া করে তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না, না হলে যে ছেলে মেয়ে দুটো বৃষ্টিতে ভিজে মরে যাবে। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তোরা এই বারান্দায় থাক। কাকুলি, তুমি ওদেরকে একটা কাঁথা আর বালিশ দিয়ে দাও। কাকুলি মাসি, আমার অনেক ঠান্ডা লাগছে, দয়া করে আমাকে একটা শীতের কাপড় দিবে। ভেজা গায়ে থাকলে যে আমার জ্বর আসবে। কোথা থেকে যে আপদগুলো জুটলো! তোরা এখানে দাঁড়া, আমি কাঁথার শীতের কাপড় নিয়ে আসছি। এই নে, এগুলো নিয়ে আমাকে উদ্ধার কর। তোমাকে অনেক ধন্যবাদ কাকুলি দিদি, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এ কথা বলে কাকুলি ও কালু কাক ঘরের ভেতরে যায় আর ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আর কতক্ষণ আমাদের বাড়িতে এভাবে বসে থাকবি তোরা? আজ রাতে এসে জ্বালাবি না কিন্তু, এই বলে দিলাম। কাকুলি দিদি, আমরা চলে যাওয়ার জন্যই উঠেছি, আর তখনই তুমি এসেছো। আমরা বিপদে পড়ে তোমাদের বাড়িতে এসেছিলাম, আর তুমি আমাদের সাথে এভাবে খারাপ আচরণ করছো। বুঝতে যখন পেরেছিস, তখন তোর পরিবারকে নিয়ে এসেছিস কেন আমাদের বাড়িতে? টোনা, তুই এভাবে কাকুলিকে কথা শোনাচ্ছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে, আর কখনো যেন তোদের আমার বাড়ির আশেপাশেও না দেখি। টোনা, তুমি এভাবে বলো না কাকুলি দিদিকে, তুমি তো জানো ওরা কাল রাতে আমাদেরকে আশ্রয় দিয়েছে। যাই হোক, বাদ দাও তো এসব কথা, চলো আমরা বাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এরপর টোনা ও টুনি তাদের বাড়িতে ফিরে আসে, আর তারা এসে দেখতে পায় তাদের পুরো বাড়িটা ভেঙে গেছে। মা, আমরা এখন কোথায় থাকবো? পুরো ঘরটা যে ভেঙে গেছে। বাবার হাতে তো এখন টাকাও নেই যে ঘর নতুন করে তৈরি করবে। কি আর করবি রে মা, আমাদের যে কিছুই করার নেই। আপাতত ছোট একটা থাকার ঘরের ব্যবস্থা করতে হবে, পরে টাকা হলে বড় করে একটা নতুন বাড়ি বানাবো। কিন্তু মা, একটা ঘরে আমরা চারজন থাকবো কি করে?
আর ছোট ঘর বানাতে গেলে তো কিছু টাকার প্রয়োজন, সে টাকা তুমি কোথায় পাবে মা? বনের পাশে একটা কলা বাগান আছে, সেখানে থেকে কিছু কলা পাতা আর জঙ্গল থেকে বাঁশ নিয়ে এসে ঘরটা বানিয়ে নিব। তোরা শুধু আমাকে একটু সাহায্য করিস, কেমন? হ্যাঁ টুনি, আমাদের তাই করতে হবে। টুনি টুকি ও রকিকে নিয়ে কলা বাগানে যায় আর সেখান থেকে কিছু কলা পাতা কেটে নিয়ে তারা বাড়িতে ফিরে আসে। মা, কলা পাতা তো হলো, এবার আমাদের জঙ্গলে যেতে হবে বাস নিয়ে আসার জন্য। আমি তোদের বাবাকে নিয়ে জঙ্গলে যাচ্ছি, তোরা বাড়িতেই থাক। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি কলা পাতার ঘরটা বানিয়ে ফেলে। এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে। আরে বা, মা তো অনেক সুন্দর করে কলাপাতার ঘর বানিয়েছে। ঘরটা দেখতে অনেক সুন্দর লাগছে। মা, থাকার ব্যবস্থা তো হলো, কিন্তু সারাদিন কাজ করেছে, অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও মা। মারে, ঘরে একটু চাল ছিল, আমি তোকে রান্না করে দিচ্ছি। শুধু ভাত কি করে খাবো মা? দাঁড়াও, আমি একটু শাক পাতা তুলে নিয়ে আসছি। ঠিক আছে রে মা, তবে তুই তাই কর। টুকি শাক তুলে এনে টুনিকে দেয় আর টুনি শাক ভাত রান্না করে আর টোনা টুকি ও রকিকে খেতে দেয়। ঠিক সেই সময় এক বৃদ্ধা টুনির বাড়িতে আসে। আমাকে কেউ একটু সাহায্য করো, আমি যে খুবই অসহায়, ঠিক মতো দুমুঠো ভাতও খেতে পারি না, আমাকে সাহায্য করো। মা, তুমি বুড়িমাকে কিছু খেতে দাও। মারে, ঘরে যে আর খাবার নেই, যা ছিল তা তো তোদের তিনজনকে দিয়ে দিয়েছি, এখন আমি বুড়িমাকে কি খেতে দিব? মা, তার মানে তুমি নাকি আমাদেরকে খেতে দিয়েছো, কিন্তু তোমার তো খিদে পেয়েছে, তুমি এখন কি খাবে মা? বাবা রকি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি কিছু একটা খেয়ে নিব। বুড়িমা, তুমি এখানেই দাঁড়াও, আমি ঘর থেকে এক্ষুনি আসছি। এরপর টুনি ঘরে যায় আর ঘর থেকে এক মুঠো চাল নিয়ে এসে মিনু বৃদ্ধাকে দেয়। এই নাও বুড়িমা, এই এক মুঠো চালই আমার ঘরে অবশিষ্ট ছিল, তুমি এই চালটুকু নিয়ে যাও। তোমাকে আমি খালি হাতে ফেরাতে চাই না, আমি তোমাকে বড় কিছু দিয়ে সাহায্য করতে পারবো না, কারণ সেই সামর্থ্য যে আমার নেই। মারে, আমি জানি তুই অনেক অসহায় পাখি, কিন্তু তোর মনটা অনেক বড়। তুই জানিস না তুই আমাকে এক মুঠো চাল দিয়ে কত বড় সাহায্য করেছিস। তোর এই উপকার আমি কখনোই ভুলবো না। বুড়িমা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি তুই সবটা বুঝতে পারবি। এরপর মিনু বৃদ্ধা একটা পরীতে রূপান্তর হয় আর তা দেখে টুনি অবাক হয়ে যায়। আসলে আমি একটা পরী, আমি অনেক অহংকারী ছিলাম, কাউকে কখনো সাহায্য করিনি, তাই এক সাধু বাবা অভিশাপ দিয়ে আমাকে বৃদ্ধা পাখি বানিয়ে দিয়েছিল আর বলেছিল আমাকে কেউ সাহায্য না করা পর্যন্ত আমি রূপ ধারণ করতে পারবো না। আজ তোমার কারণে আমি নিজের রূপ ফিরে পেয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে পরী, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি যে অভিশাপ মুক্ত হয়েছো এতে আমি অনেক খুশি হয়েছি। আমি কখনো কাউকে সাহায্য করিনি, কিন্তু আজ তোমাকে সাহায্য করতে খুব ইচ্ছে করছে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। এ কথা বলে পরী একটা গোলাপ গাছ প্রকট করে আর টুনিকে বলতে থাকে, এই নাও গোলাপ গাছ, এই গোলাপ গাছে কখনো গোলাপ ফুল ধরবে না, বরং এই গোলাপ গাছ তোমাকে প্রতিদিন একটা করে সোনার মোহর দিবে, তোমার আর কোনো অভাব থাকবে না, তুমি ভালো থেকো, এবার আমি আসি। এরপর পরী সেখান থেকে চলে যায় আর গোলাপ গাছ টুনিকে প্রতিদিন একটা করে সোনার মোহর দেয় আর টুনি ধনী পাখি হয়ে যায় আর টুনি ধনী পাখি হয়ে বনের অসহায় পাখিদের সাহায্য করে। এ কি কালু, আজ আবার বস্তায় করে কি নিয়ে এলি গো? কাকুলি, দেখে বোঝো না বস্তায় কি আছে? এগুলো আলু, পাশের বনে গিয়েছিলাম, দেখলাম কে যেন আলু চাষ করেছে, তাই বস্তায় ভরে তাড়াতাড়ি করে নিয়ে এলাম গো। ভালোই করেছো, আমাদের আর কষ্ট করে কাজ করতে হবে না, এভাবে ফসল চুরি করে সংসার ভালো চলবে। এখন যাও, এগুলো বিক্রি করে টাকা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। যাই যাই, একটা ঠেলা গাড়ি নিয়ে আসি, তারপর মরিচের বস্তা দুটো নিয়ে বাজারে যাবো।
এরপর সুখী ঠেলাগাড়ি নিতে যায় আর কালু কাকুলি বনে উড়ে ফসলের ক্ষেত খুঁজতে থাকে। কালু, ওই দেখো দুটো কিসের যেন বস্তা দেখা যাচ্ছে, চলো তো দেখি। এই তো মরিচের ক্ষেত, তাহলে এগুলো মরিচ তুলে রেখেছে কেউ। যে রেখেছে ভালোই করেছে, আমাদের কষ্ট করে আর গাছ থেকে মরিচ তুলতে হবে না। চলো চলো, তাড়াতাড়ি বস্তা দুটো দুজনে নিয়ে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ কালু চলো। এই সব কিছু পাশের গাছ থেকে একটা শালিক দেখে ফেলে আর কালু কাকুলির কাছে চলে আসে। কালু দাদা, কাকুলি দিদি, তোমরা সুখীর মরিচের বস্তাগুলো কেন নিয়ে যাচ্ছ? সুখী কষ্ট করে ফসল চাষ করেছে আর তোমরা কিনা চুরি করতে এসেছো? শোন শালিক, আমরা সুখীর মরিচ চুরি করতে এসেছি, তোর মরিচ তো চুরি করতে আসিনি। তুই বাধা দেওয়ার কে রে? কালু, একে মেরে তক্তা বানিয়ে দাও তো। ঠিক বলেছো, একে আগে শাস্তি করতে হবে। আমাকে আর মেরো না, আমি তোমাদের আর বাধা দিব না। তোমরা নিয়ে যাও মরিচের বস্তা, তবু আমাকে আর মেরো না। এই তো লাইনে এসেছিস, এটা যদি আগে বলতি তাহলে তোর আর মার খেতে হতো না। কাকুলি, আমাদের আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি যেতে হবে। এরপর কালু কাকুলি তাড়াতাড়ি করে মরিচের বস্তা দুটো নিয়ে চলে যায় আর এদিকে সুখী